প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায় মার্টিন প্রশ্নচিত্র 2024 সালে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষার জন্য, সেখানে স্কুল নম্বর 12 এই 12 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 438 সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের। এবং এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 11 অবধি, সেই 11টি স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা করে দিয়েছি ক্লাস 9-এর ইতিহাসে। তো আমাদের যে প্লেলিস্ট আছে ক্লাস 9-এর 2024 সালে রায় মার্টিন প্রশ্নচিত্রা, সেখান থেকে তোমরা সেই যে আগের স্কুলগুলো ছিল 1 থেকে 11 অবধি, সেই 11টি স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে এবং পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের যে 12 নম্বর স্কুল, সেখানে 1-এর দাগে যে প্রশ্ন এখানে বলা হয়েছে, এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে প্রথমে। তো প্রথম প্রশ্ন 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রত্যেকটা স্কুলেই 20টা করে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া থাকে। প্রথম প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন কে? সেটা হবে অপশান বি, অর্থাৎ মন্তেস্কু। এরপরে প্রশ্ন, ফিজিওক্র্যাট মতবাদের একজন সমর্থক ছিলেন, সেটা হবে ক্যানে। এরপরে প্রশ্ন, ফ্রান্সে ধর্মকরের নাম ছিল, এটা হবে টাইথ। এরপরে প্রশ্ন, নেপোলিয়ান কোন শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন? এখানে হবে ইংল্যান্ড, অপশান ডি। এরপরে প্রশ্ন, কোন সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়? সেটা হবে টিলসিটের সন্ধি দ্বারা। পরে প্রশ্ন, নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে অর্ডারস ইন কাউন্সিল। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেন কে? সেটা হবে নেপোলিয়ন বোনাপার্ট। কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? তো এখানে তোমাদের হবে জুলাই বিপ্লব, অপশান বি। এরপরে প্রশ্ন, ট্রোপোর বৈঠক অনুষ্ঠিত হয় 1809 খ্রিস্টাব্দে। এরপরে আছে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন আর্করাইট, অপশান এখানে ডি সঠিক উত্তর হবে। এরপরে প্রশ্ন বলা হয়েছে, ফ্লাইং শাটল আবিষ্কার করেন ক্রম্পটন, আব্রাহাম ডার্বি, জন কে নাকি জেমস ওয়াট? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে জন কে, অপশান সি। এরপর আছে জোলভেরাইন প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন প্রাশিয়া, অপশান ডি। এরপরে প্রশ্ন, কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত? সেটা হবে পিটার দ্য গ্রেট। এরপরে প্রশ্ন, বলশেভিক দল গঠিত হয় এখানে 1903 খ্রিস্টাব্দে, অপশান বি। তারপরে প্রশ্ন, রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দের, এটা হবে 9 জানুয়ারি, অপশান সি সঠিক উত্তর হবে। এরপরে প্রশ্ন, কারফু দ্বীপটি দখল করেছিল ইটালি, অপশান ডি। এরপরে প্রশ্ন, ইটালি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে 1935 খ্রিস্টাব্দে, অপশান এ। এরপরে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সামরিক ঘাঁটি স্থাপন করে, এটা হবে ইন্দো চীনে, অপশান বি। এরপরে প্রশ্ন, 14 দফা শর্ত ঘোষণা করেছিলেন উইড্রো উইলসন, অপশান বি। নেক্সট দেখো 20 দাগের প্রশ্ন, এমসিকিউ লাস্ট প্রশ্ন 20 দাগের। তো 20 দাগের প্রশ্ন বলা আছে, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয়টি অবস্থিত ছিল, এটা হবে হেগ এ, অপশান ডি। এরপরে প্রশ্ন দেখো, এমসিকিউটার প্রশ্ন হয়ে গেল। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে প্রথমে বলা আছে 2 দাগের প্রশ্ন, নির্মলিত প্রশ্নগুলো উত্তর দাও। পূর্ণবাক্যে উত্তর দিতে বলা আছে 2 প্রথম প্রশ্ন, কার প্রাণদণ্ডের পর ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে? সেটা হবে ম্যাক্সিমিলিয়ান রোবাসপিয়ারের মৃত্যুদণ্ডের পর 1994 সালে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। এরপর প্রশ্ন, অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কে রচনা করেন? জ্যাক রুশো অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচনা করেন। এরপরে প্রশ্ন বলা আছে, কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়? ইংল্যান্ড এর বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কনসুলেটের সংবিধানের রচয়িতা কে ছিলেন? আবেসিয়াস ছিলেন কনসুলেটের সংবিধানের রচয়িতা। সত্য বা মিথ্যা নিরূপণ করো, সেখানে সত্য বা মিথ্যা নির্ধারণ করো। প্রথম প্রশ্ন বলা আছে, সপ্তদশ শতকে রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় 95% ছিল কৃষক, এটা সত্য। নেক্সট প্রশ্ন, আমেরিকাকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন নিউ ডিল ঘোষণা করেন, এটা হবে মিথ্যে। এরপরে প্রশ্ন, হিটলার 1938 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল করেন, এটা সত্য। এরপরে প্রশ্ন কি বলা আছে, যে মুসোলিনির আভান্তি পত্রিকাটি নাৎসি দলের বাইবেল নামে পরিচিত, এটাও মিথ্যে, কারণ হিটলারের বই মেইন ক্যাম্প নাৎসি দলের বাইবেল নামে পরিচিত, তো এটা ভুল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, যেগুলো বলা হয়েছে এখানে সি বলা আছে দেখো,
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিতে বলা হয়েছে মুসোলিনি 1923 খ্রিস্টাব্দে গ্রিসের কার্ফু দ্বীপটি দখল করে নেয়। তো কোন ব্যাখ্যা সঠিক হবে? এখানে ব্যাখ্যা দুইটা বি সঠিক হবে। গ্রিসের হাতে কয়েকজন ইটালীয় প্রতিনিধি নিহত হওয়ার অভিযোগ এনে ইটালি কার্ফু দ্বীপটি দখল করে। এরপরে প্রশ্ন দুইয়ের বিবৃতিতে বলা হয়েছে হিটলার 1941 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে। এখানে ব্যাখ্যা এটা সঠিক উত্তর হবে। হিটলার কমিউনিস্ট রাশিয়ার তীব্র বিরোধী ছিলেন। এরপরে প্রশ্ন বলা আছে বিবৃতি পরে 3 নম্বর বিবৃতি দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। তো এখানে ব্যাখ্যা এটা সঠিক উত্তর হবে। যুদ্ধের পর উভয় শক্তির মধ্যে পারস্পরিক সন্দেহ বৃদ্ধি পেয়েছিল। এরপরে প্রশ্ন বিবৃতি 4 নম্বর বিবৃতি বলা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ওয়ারাশ চুক্তি স্বাক্ষর করে। এখানে আমাদের ব্যাখ্যা সিটা সঠিক উত্তর হবে, কারণ সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমী আগ্রাসন রোধ করতে চেয়েছিল। তাহলে এখানে এই প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল যে ব্যাখ্যা এবং বিবৃতি। এর পরের প্রশ্ন দেখো ডি, সেখানে বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এদিকে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব সেটা হবে এখানে বির সাথে মিলবে ট্রিগভিলি। পরের প্রশ্ন জাতিপুঞ্জের নামকরণ কে করেন? সেটা হবে রুজভেল্ট নামকরণ করেন। এরপরে আছে যেটা বলা হয়েছে দেখো পরে বলা আছে আটলান্টিক সনদ। এই আটলান্টিক সনদ কী হবে? রুজভেল্ট ও চার্চিল। এবং ইউনাইটেড নেশনস, তো এই ইউনাইটেড নেশনসের সঙ্গেও রুজভেল্ট জড়িত। এই যে লর্ড বায়রন, এটা আমাদের হবে কি জানি না, কারণ এর সাথেও এখানে রুজভেল্ট জড়িত আমার মনে হয়। এটা হওয়ার দরকার রুজভেল্ট। আর এটা যেটা আছে এটা মনে হচ্ছে ভুল দেওয়া হয়েছে, এই যে এটা মনে হচ্ছে ভুল দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি এটা কারোর সাথে মেলে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। এই সঠিক যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল 4 দাগের প্রশ্ন, এখানে 11টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 22 নম্বর দেওয়া হয়েছে, সেগুলো আমরা আলোচনা করবো এবারে। তো নিচের প্রশ্নগুলি যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কারা কবে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটায়? তো ফ্রান্সের রাজতন্ত্রের অবসান কারা ঘটায় সেটা এখানে দেওয়া আছে দেখো, তো সেটা লিখে দেবে। দ্বিতীয় প্রশ্নে বলা আছে এমিগ্রি কাদের বলা হতো? এমিগ্রি সম্পর্কে তোমরা এত অবধি লিখবে। এরপরে আছে পিরামিডের যুদ্ধ ও নীল নদের যুদ্ধ কারা জয়লাভ করে? পিরামিডের যুদ্ধে কারা জয়লাভ করেছিল সেটা লিখবে, ও নীল নদের যুদ্ধে কারা এখানে জয়লাভ করে সেটা এখানে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো বলা আছে ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ট্রাফালগারের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন ফরাসি বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলি কী কী সেটা এগুলো লিখবে, যে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব। এরপরে লিখবে ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। তারপরে প্রশ্ন 1871 খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা কার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয়? তো এত অবধি তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন কে কোথায় নিউ হারমোনি নামক সমাজতান্ত্রিক সমবায়টি প্রতিষ্ঠা করেন? নিউ হারমোনি সমাজতান্ত্রিক সমবায় এত অবধি লিখবে, কারা তৈরি করেছিল কত সালে। কে কবে কাদের ওপর 21 দফা দাবি পেশ করে? এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন প্রিটোরিয়ান গার্ড কি? প্রিটোরিয়ান গার্ড সম্পর্কে এত অবধি লিখবে। রাশিয়াকে কবে ভূমিদাস প্রথার অবসান ঘটায়? তো সেটা এখানে লিখবে। তারপরে আছে কোন সময়কালকে সশস্ত্র শান্তির যুগ নামে অভিহিত করা হয়? পরে প্রশ্ন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে ইটালিকে আক্রমণকারী বলে ঘোষণা করেন? তারপরে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কোন দুটি দেশ মিত্রপক্ষে যোগদান করে? যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এরপরে প্রশ্ন কোন দিনটি ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত? 1944 সালের 6 জুন ডি ডে নামে পরিচিত। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কাদের দ্বারা কত দিনের জন্য নির্বাচিত হন? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা জাতিসংঘের সাধারণ পরিষদের মাধ্যমে নির্বাচিত হন। তাদের মেয়াদ 2 বছরের জন্য নির্ধারিত হয় এবং তারা পরপর মেয়াদে পুনর্নির্বাচিত হতে পারে না। এরপরের যে প্রশ্ন আছে দেখো, এখানে 4 দাগের প্রশ্ন, আচ্ছা এর আগে তাহলে 3 দাগের ছিল, ওটা 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। তো প্রত্যেকটা প্রশ্নের মান 4 নম্বর করে 24 নম্বর এখানে টোটাল দেওয়া হয়েছে 4 দাগে। তো এখানে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে যে ফরাসি আসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বলতে কী বোঝো? তো আসিয়া রেজিম সম্পর্কে তোমরা লিখবে সমাজতান্ত্রিক ব্যবস্থা, রাজতন্ত্র, অর্থনৈতিক বৈষম্য এবং ধর্মীয় প্রভাব। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলে পয়েন্ট করে লিখবে। এটি বিস্তারিত ব্যাখ্যা তোমরা দেবে এখানে। মহাদেশীয় ব্যবস্থা কী ছিল, এই ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল, ইংল্যান্ডে শিল্প ও বাণিজ্যকে ধ্বংস করা, ফ্রান্সে অর্থনৈতিক বৃদ্ধি
অর্থনৈতিক সমৃদ্ধি এবং মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন বিভিন্ন দেশে বিভিন্ন আদেশ জারি করেছিল, যেমন বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি ইত্যাদি। এইগুলো নেপোলিয়ন এগুলো তোমরা জারি করেছিল। এরপরের যে তোমরা লিখবে মহাদেশীয় ব্যবস্থার কী ফলাফল হয়েছিল, ইংল্যান্ডের প্রতিক্রিয়া এবং ইউরোপের প্রতিক্রিয়া, তারপর মহাদেশীয় ব্যবস্থার ব্যর্থতার কারণ তোমরা লিখবে ইংল্যান্ডের শক্তিশালী নৌবাহিনী, ইউরোপের দেশগুলির অসন্তোষ এবং চোরাচালান, এইসবের জন্য মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের প্রধান সমস্যাগুলি কী ছিল? ভিয়েনা সম্মেলনের প্রধান সমস্যাগুলি ছিল ফ্রান্সের ভবিষ্যৎ, ইউরোপের রাজনৈতিক মানচিত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আন্দোলন, উদারবাদী চিন্তাধারা। এই পয়েন্টগুলো লিখবে। এরপরে প্রশ্ন ছিল মেটারনিক পদ্ধতির মূল্যায়ন করো। তো মেটারনিক পদ্ধতির সুবিধা কী ছিল? স্থিতিশীলতা, রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আন্দোলন দমন। মেটারনিক পদ্ধতির অসুবিধা, লোকতন্ত্রের অভাব, জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা অসম্ভব, অর্থনৈতিক সমস্যা এবং বৈষম্য। এরপরে মূল্যায়ন তোমরা পয়েন্ট করবে, এত অবধি লিখে নেবে। এরপরে প্রশ্ন বলা আছে 5 দাগে, শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি সম্পর্কে কী জানো? শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল সম্পর্কে লিখবে উৎপাদন বৃদ্ধি, নতুন শিল্পের উদ্ভব এবং তোমরা লিখবে শহুরীকরণ। এরপরে তোমরা লিখবে বাণিজ্যের বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য, সাম্রাজ্যবাদ, শ্রমিক আন্দোলন, এগুলো। তারপরে প্রশ্ন ছিল বলকান সংকট সম্পর্কে কী জানো? বলকান সংকট তোমার মূল কারণ তোমরা লিখবে জাতীয়তাবাদ, মহাশক্তিদের প্রভাব, সামরিক প্রতিযোগিতা এবং সীমানা বিবাদ। তারপরে বলকান সংকটের ফলাফল, প্রথম বিশ্বযুদ্ধ, অস্থিতিশীলতা, নতুন রাষ্ট্রের উদ্ভব, এগুলো হয়েছিল এই সমস্যার জন্য। পরের প্রশ্ন, জারতন্ত্রের আমলে রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল? তো এই পয়েন্টগুলো তোমরা লিখবে। তো লাস্ট যেটা দেখো, আবেগী উন্নয়ন, সেটা শিল্পায়ন ছিল খুবই সীমিত, প্রধানত শিল্প ও কারখানার বিকাশ ঘটেনি এবং রাশিয়ার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। তারপরে লিখবে অবকাঠামোর অভাব, অপর্যাপ্ত আধুনিকীকরণ। পরের প্রশ্ন ছিল ফ্যাসিস্ট ইতালির সাম্রাজ্যবাদী আগ্রাসনের পর্যায়ে দাও। সেখানে বেনিতো মুসোলিনি কী ছিল? এথিওপিয়া আক্রমণ, আলবানিয়া আক্রমণ এবং বালকান আক্রমণ ইত্যাদি, এত অবধি লিখবে। তারপরে নাৎসি জার্মানি কোন প্রেক্ষাপটে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? জাতিসংঘের সদস্যপদ কবে ত্যাগ করে? 31 ডিসেম্বর 1933 তারিখে। মহাদেশীয় রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক কূটনীতি, জাতিসংঘের প্রতি বিরোধিতা, এই যে পয়েন্টগুলো তোমরা এই প্রশ্নের উত্তরে এখানে লিখে দেবে। এরপরে 5 দাগের যে প্রশ্ন ছিল সেখানে বলা হয়েছে, দেখো 3টে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন 8 নম্বর করে দেওয়া হয়েছে। তো এই যে 3টে প্রশ্ন, এখানে একটা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে। দেখো 3টে প্রশ্ন আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, দেখো ফ্রান্সে সন্ত্রাসের শাসনের গুরুত্ব কী এবং সন্ত্রাসের রাজত্বকে কি সমর্থন করা যায়? তো ফ্রান্সের সন্ত্রাসের শাসন সম্পর্কে তোমরা লিখবে, সন্ত্রাসের শাসনের গুরুত্ব লিখবে। সেখানে বিপ্লবী সরকারের ক্ষমতা স্থাপন, বিদেশি হুমকি প্রতিহত করা, সমাজ সংস্কার ও সমতা প্রতিষ্ঠা। তারপরে এত অবধি লিখবে প্রথম পার্টটা। দ্বিতীয় পার্ট, সন্ত্রাসের রাজত্বকে কি সমর্থন করা যায়? তো সেখানে তোমরা কি লিখবে? সন্ত্রাসের শাসনকে সমর্থন করার পক্ষে বিপক্ষে উভয়ই মত বিদ্যমান বলে লিখবে, বা উভয়ই মতামত প্রকাশ করা হলো বলে তোমরা লিখবে। সে সমর্থনে পক্ষে যুক্তি, সেখানে অস্থির সময়ের প্রয়োজনীয়তায় ফরাসি বিপ্লবের আদর্শের রক্ষা, বিরোধিতার যুক্তি এবং অমানবিকতা ও অত্যাচার, স্বৈরাচারী শাসনের জন্ম ইত্যাদি পয়েন্টগুলো তোমরা এখানে লিখে দেবে। এরপরে লিখবে কি, যে ভীতি প্রদর্শনের উপর নির্ভরতা, শেষে উপসংহার তোমরা এত অবধি লিখবে। যে সন্ত্রাসের শাসন ফরাসি বিপ্লবের অতি জরুরি পর্ব হলেও এর নৈতিকতা ও কার্যকারিতা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। বিপ্লবের চেতনা রক্ষা করার চেষ্টা করলেও এই শাসন অত্যাধিক সহিংসতা ও স্বৈরাচারের দিকে ঝুঁকে পড়ে, যা শেষ পর্যন্ত এর পতনের কারণ হয়ে দাঁড়ায়। এরপরের প্রশ্ন দেওয়া আছে, ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট কী ছিল? তো ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বলে তোমরা লিখবে রাজনৈতিক পটভূমি, পূর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, চার্লস দশম এর রক্ষণশীল নীতিমালা, এবং 2 নম্বর লিখবে আইনের মাধ্যমে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠার চেষ্টা, যেমন 4র্থ অধ্যাদেশ, মুদ্রণ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা, সংবাদ বাতিল করা এবং নতুন নির্বাচন আহ্বান করা, ভোটার সংখ্যা কমিয়ে আনা এবং অভিজাতদের ভোটাধিকারের উপর জোর দেওয়া, পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নতুনভাবে আরও রাজতন্ত্রপন্থী সদস্যদের নির্বাচন করার প্রক্রিয়া চালু করা ইত্যাদি তোমরা লিখবে। অর্থনৈতিক সমস্যার মধ্যে লিখবে অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব, মধ্যবিত্তদের অবহেলা ইত্যাদি পয়েন্টগুলো এখানে করবে। তারপরে লিখবে বিপ্লবী চেতনার পুনরুত্থান, সেখানে ফরাসি বিপ্লবের উত্তরাধিকার এবং লিবারাল পত্রপত্রিকার প্রভাব, জুলাই বিপ্লবের সূচনা বলে লিখবে এবং ফলাফল শেষে তোমরা এত অবধি লিখে দেবে। এরপরের প্রশ্ন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিভিন্ন কারণগুলো ছিল সেখানে তোমরা লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই চুক্তির প্রভাব, সেখানে প্রথম বিশ্বযুদ্ধের পরিণতি এবং ভার্সাই চুক্তি সম্পর্কে কী কী হয়েছিল,
সেটা লিখবে। এবং তারপর উচ্চ জাতীয়তাবাদ ও উচ্চ জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ, তার মধ্যে লিখবে যে জার্মানির জাতীয়তাবাদী ভাবাদর্শ, ইতালির সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা, জাপানের সাম্রাজ্যবাদ, এগুলো লিখবে। 3 নম্বর লিখবে নাৎসি জার্মানির আগ্রাসন, হিটলারের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি, পোল্যান্ড আক্রমণ। 4 নম্বর মিউনিখ চুক্তি ও তুষ্টিকরণ নীতি, এবং এগুলো তোমরা এখানে লিখবে মিউনিখ চুক্তির মধ্যে। তারপরে প্রশ্ন লিখবে প্রধান আন্তর্জাতিক সংগঠনের ব্যর্থতা, যেমন জাতিপুঞ্জের ব্যর্থতা বলে লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং সংঘাত প্রতিরোধের জন্য জাতিপুঞ্জ গঠিত হয়, তবে এটি ইটালির ইথিওপিয়া আক্রমণ, জাপানের ম্যানচুরিয়া দখল এবং জার্মানির আগ্রাসন রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়। জাতিপুঞ্জের ব্যর্থতা আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি করে। 6 নম্বর লিখবে ইতালি, জার্মানি ও জাপানের সামরিক জোট, অক্ষশক্তি, সেই সম্পর্কে এখানে লিখবে। এরপরে লিখবে সোভিয়েত জার্মান এটা হবে আক্রমণ চুক্তি বা অনাক্রমণ চুক্তি লিখতে পারো, অনাক্রমণ চুক্তি বা আক্রমণ চুক্তি বা অনাক্রমণ চুক্তি। তো তোমরা এটাও লিখতে পারো যে আক্রমণ চুক্তি বা অনাক্রমণ, তো এটা যেমন আছে আক্রমণ চুক্তি লিখতে পারো বা অনাক্রমণ চুক্তি লিখতে পারো। পরের প্রশ্ন অর্থনৈতিক কারণ তোমরা এখানে লিখবে। এরপরে মিলিটারি প্রস্তুতি ও অস্ত্র প্রতিযোগিতা, তো এই পয়েন্টগুলো এখানে লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে 12 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম থার্ড সামেটিভের জন্য। তো তোমাদের যদি সামান্যতম উপকারের সাথে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।